যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। এই মন্তব্যটি তিনি করেছিলেন 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরেরই 10 ডিসেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই সময় আরেকটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, নিঃসন্দেহে আমরা এটি সমর্থন করতে পারি না, ভারত কেন বাংলাদেশ সমর্থন সৃষ্টি করবে, ভারত সহযোগিতা করেছিল, এটি অনস্বীকার্য সত্য। বাংলাদেশে রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, তাই তার স্ত্রী অফিসিয়াল ফার্স্ট লেডি। প্রধানমন্ত্রীর স্ত্রীকে সাধারণত প্রধানমন্ত্রীর পত্নী বা স্পাউস অব দ্য প্রাইম মিনিস্টার বলা হয়, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে কেন ফার্স্ট লেডির মতো আলোচনা হচ্ছে তার কারণ হলো তার প্রোটোকল এবং কার্যক্রম। মার্চে তিনি যখন হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে সম্মেলনে যোগ দেন, তখন আন্তর্জাতিক গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ফার্স্ট লেডির সমতুল্য গুরুত্ব দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার আওয়ামী লীগের কপাল খুলে গেল। এবার ভারতে শুভেন্দু অধিকার বিরাট ব্যবধানে জয় পেয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে। এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা নানানভাবে তারা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎফুল্লিত হওয়া শুরু হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আওয়ামী লীগের সুদিন বলা যায় চলে এসেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুনভাবে হয়েছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে আওয়ামী লীগের সুদিন শুরু হয়েছে, আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওর প্রথমেই এই ফুটেজটি দেখাবো, তারপর দেখাবো তারেক রহমানের স্ত্রীকে নিয়ে কিছু চাঞ্চল্যকর ফুটেজ। আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওতে থাকবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ পুরো ভিডিওতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা সেখানে তুঙ্গে। আপনারা অনেকেই এর মধ্যে খবর পেয়ে গেছেন যে সেখানে সম্ভবত বিজেপি সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর দল, এবং শুভেন্দু অধিকারী যদি সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী হন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তাহলে বাংলাদেশে ইমিডিয়েট কি প্রভাব পড়তে পারে তা নিয়ে এরই মধ্যে নানান ধরনের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের গুঞ্জন উঠছে এবং 3টি প্রশ্ন বিশেষ করে এর মধ্যে উঠতে শুরু করেছে। এক নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর বিজেপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য কোনো লাভ আছে কিনা। 2 হচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বাড়বে কিনা এবং যদি বেড়ে থাকে তার ঢেউ এসে বাংলাদেশে পড়বে কিনা, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সংঘাতে নতুন করে সৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে কিনা। 3 হচ্ছে, তিস্তা চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটা লাভবান হতে পারে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এই বিষয়টিতে বাগড়া দিয়েছিলেন, বিজেপি সরকার গঠন করলে তিনি আর বাগড়া দিতে পারছেন না। যাই হোক, প্রাথমিক ফলাফলে যেটি জানা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বিজেপির সংখ্যাগরিষ্ঠতার সীমা পার করে সরকার গড়ার পথে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছে এবং তারা ম্যাজিক ফিগার পার করতেই দলটির নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। আমি 3টি হিসাবে কথা বলছিলাম যে আওয়ামী লীগের কি লাভ থাকতে পারে। পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, যদি তাই হয়, তার একটি মন্তব্য এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যাওয়া হবে। এই মন্তব্যটি তিনি করেছিলেন 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরেরই 10 ডিসেম্বর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই সময় আরেকটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, নিঃসন্দেহে আমরা এটি সমর্থন করতে পারি না, ভারত কেন বাংলাদেশ সমর্থন সৃষ্টি করবে, ভারত সহযোগিতা করেছিল, এটি অনস্বীকার্য সত্য। নিঃসন্দেহে তার এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার নাই। তিনি বলেছেন যে আমাদের 70,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং দালাই লামাকে সুরক্ষা দিয়েছি, এবং বাংলাদেশে সেই সময়ের যে ডক্টর ইউনূসের সরকার, সেই সরকার সম্পর্কে তার মন্তব্য ঠিক ছিল, এটি বাস্তবতা। তিনি বলেছিলেন যে সরকার বাংলাদেশে রয়েছে সেটি অবৈধ কেয়ারটেকার সরকার। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আইসিস, তালেবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলে তিনি মন্তব্য করেছিলেন। এখন বিজেপি এগিয়ে থাকার খবরে আওয়ামী লীগের
শিবিরে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল একটি ফেসবুক পেজে। এর মধ্যে শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য একের পর এক আপলোড করা হচ্ছে এবং বিজেপির এগিয়ে যাওয়ার কারণে যে আওয়ামী লীগ খুশি তা তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাসে বোঝা যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। খুশি হওয়ার কারণ থাকতেই পারে, কারণ এর আগে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয়েছিল বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন তার জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে। এবং তার এই প্রশ্ন উত্থাপনের মানে তৃণমূলের এই প্রশ্ন উত্থাপনের পিছনে নিশ্চয় উদ্দেশ্যও ছিল, যেমন পশ্চিমবঙ্গের যে মোট ভোটার সেই ভোটার তালিকা থেকে নির্বাচনের আগে প্রায় 90 লাখ ভোটারকে বাদ দেওয়া হয় অনুপ্রবেশ অভিযোগ, অর্থাৎ তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে এমন অভিযোগ তাদের। এই 90 লাখ সংখ্যাটা কিন্তু জানাতন কোনো সংখ্যা নয়, পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় 12%, 11.6%। এবং এদের অবশ্যই বড় একটি অংশ মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের হিন্দু ধর্মাবলম্বী মানুষ। 90 লাখ সংখ্যাটিকে আমি গুরুত্বপূর্ণ বলছিলাম এই কারণে আরো একটি বিষয়ে, সেটি হচ্ছে যে 2021 সালে বিজেপির চেয়ে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল এই 90 লাখ মানুষ তার চেয়েও বেশি। খুব স্বাভাবিকভাবেই এদের অধিকাংশই তৃণমূল কংগ্রেসের ভোটার ছিলেন। এর মধ্যে এমন ভোটারও ছিলেন যারা 50 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে আসছেন, লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, তারপরেও তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। আর মতুয়া সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে করে আসছেন। সাম্প্রতিক সময়ে আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য গোপালগঞ্জের একজন হিন্দু নারীকে মহিলা এমপি করে নিল বিএনপি, যিনি কিনা একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের স্থানীয় কমিটিতে পদেও ছিলেন। কেন তাকে করা হলো মহিলা এমপি? অনেকের ধারণা যে যেহেতু সুবর্ণা শিকদার ঠাকুর মতুয়া সম্প্রদায়ের এবং বিজেপির চাপে অথবা নরেন্দ্র মোদীর অনুরোধে বিএনপি তাকে এমপি করে নিয়ে এসেছে, এমন ধারণা করা হয় মানে পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষজনের আস্থা অর্জন করার জন্য। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষেরা অধিকাংশই বাংলাদেশ থেকে গিয়েছে এটিও বলা হয়ে থাকে। যখন বিজয়ের একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভাবি মুখ্যমন্ত্রী তিনি মন্তব্য করলেন যে বাংলার হিন্দুরা একজোট হয়ে নরেন্দ্র মোদীর উন্নয়নের পাশে দাঁড়িয়েছেন, বিজেপি বড় ব্যবধানে সরকার করতে চলেছে এবং পশ্চিমবঙ্গের হিন্দু মানুষেরা এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করেছেন। তার মানে এটা তো স্পষ্ট, তারা মনে করে যে মুসলমানদের কোনো ভোটই বিজেপিতে পড়ে না। এটিও তো সত্য কথা যে তৃণমূল অনেকাংশে মুসলমান ভোটারদের উপরে নির্ভরশীল ছিল বা এখনো আছে। 90 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া তাদের জন্য অবশ্যই মস্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকের আবার ধারণা যে এর আগেও আমি আপনাদের সঙ্গে মন্তব্য করেছি যে বাংলাদেশের মুসলিম মৌলবাদী রাজনৈতিক যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও মৌলবাদী সংগঠনগুলো শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম বড় ভূমিকা পালন করে থাকে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠন করে সত্যি তার একটা নিশ্চিত আভাস মোটামুটি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মুসলমানদের উপরে কোনো নির্যাতনের মাত্রা বাড়বে কিনা, আর যদি বেড়ে থাকে তার প্রভাব খুব স্বাভাবিকভাবে আমরা আশঙ্কা করছি বাংলাদেশে এসে পড়বে। বাংলাদেশে আবারও সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় কিনা তার একটি সম্ভাবনা থাকতেও পারে। আবার তিস্তা চুক্তির কথা বলছিলাম, সেই হিসাবটিও যারা মোটামুটি এটি নিয়ে একটু উদ্বিগ্ন যে আদৌ তিস্তা চুক্তি হবে মানে বাস্তবায়ন হবে কিনা সেদিক থেকে তারা আশাবাদী হওয়ার চেষ্টা করছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 1.5 দশক ধরে এই বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তার নিজের ভোটের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে, তার দাবি অনুযায়ী। এখন যেটি হোক, যেই আসুক পশ্চিমবঙ্গে, অন্তত আমরা তো নিশ্চিতভাবে চাইবই যে আর কার কি হবে আমরা জানি না, আমাদের যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে পড়তে না হয় এবং তিস্তার পানি আমরা যেন হিস্সা অনুযায়ী পাই। বাংলাদেশে রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, তাই তার স্ত্রী অফিসিয়াল ফার্স্ট লেডি। প্রধানমন্ত্রীর স্ত্রীকে সাধারণত প্রধানমন্ত্রীর পত্নী বা স্পাউস অব দ্য প্রাইম মিনিস্টার বলা হয়। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে কেন ফার্স্ট লেডির মতো আলোচনা হচ্ছে তার কারণ হলো তার প্রোটোকল এবং কার্যক্রম। মার্চে তিনি যখন হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে সম্মেলনে যোগ দেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ফার্স্ট লেডির সমতুল্য গুরুত্ব দেওয়া হয়েছিল। এটা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অনেক দেশে যেমন দক্ষিণ কোরিয়া বা ফ্রান্স, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, সেখানে জনগণের কাছে প্রধানমন্ত্রীর স্ত্রী কার্যত ফার্স্ট লেডির মতো সামাজিক ও রাষ্ট্রীয় ভূমিকা পালন করেন। বাংলাদেশেও বর্তমানে জুবাইদা রহমানের ক্ষেত্রে
সেটিই ঘটছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফার্স্ট লেডি শব্দটা শুনলে আমাদের চোখে সাধারণত একজন গৃহবধূ বা রাষ্ট্রপতির ছায়াসঙ্গীর ছবিটাই ভেসে ওঠে। আলাদাভাবে তার পরিচয় পাওয়া কঠিন। বেগম খালেদা জিয়া কিংবা রওশন এরশাদ পরবর্তীকালে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ঠিকই, কিন্তু ফার্স্ট লেডি থাকার সময়ে তারা তাদের স্বামীর ছায়াতেই ছিলেন। কিন্তু 2026 সালে এসে আমরা নতুন এক ফার্স্ট লেডিকে দেখছি, যিনি অফিসিয়ালি বাংলাদেশের ফার্স্ট লেডি না হলেও দেশে বিদেশে তিনিই ফার্স্ট লেডির মর্যাদা পাচ্ছেন, যিনি কেবল প্রধানমন্ত্রীর স্ত্রী নন, বরং নিজের মেধা, পারিবারিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় তৈরি করেছেন এক স্বতন্ত্র পরিচয়। ডাক্তার জুবাইদা রহমানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তার অত্যন্ত সমৃদ্ধ পারিবারিক ইতিহাস। দর্শক, এতক্ষণ ভিডিওর স্ক্রিনে কিছু গুরুত্বপূর্ণ আগুন জ্বালানো ফুটেজ দেখতে পেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আওয়ামী লীগের কি আবার সুদিন শুরু হয়ে গিয়েছে? আওয়ামী লীগ কি আবার নতুন করে, নতুন রূপে, নতুন পরিকল্পনা নিয়ে, নতুন উদ্দেশ্য নিয়ে কি আবার ফিরে আসছে? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন, তা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মূল্যবান কথা, আপনার মূল্যবান অনুপ্রেরণা আমাদেরকে নতুন পথ দেখায়। তাই আবারও রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্রেকিং আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।